করোনার চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন সহ 4টি ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত জাতীয় কমিটির। ফলাফল নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। দেশে পর্যন্ত প্রায় 150 শিশু করোনায় আক্রান্ত, ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারীরাও। লক্ষণ দেখা দিলে এই আইসোলেশনের পরামর্শ নিতে হবে বাড়তি যত্ন। জীবন বিপন্ন করে করোনা রোগীদের সেবা দেওয়ার পরও থামছে না চিকিৎসকদের নিয়ে সমালোচনা। হতাশ হয়ে পড়ছেন অনেকেই। সামাজিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান। পোশাক কারখানা খোলায় ঢাকার প্রবেশ মুখগুলোতে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মানুষের চলাচল। শিথিল অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। এবং রংপুরের পাগলাপীরে দুটি অটোরিকশাকে চাপা দিল দ্রুতগতির ট্রাক। নিহত 3, আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। করোনা নিরাময়ে ক্ষেত্র বিশেষে হাইড্রক্সিক্লোরোকুইন, ফেভিপিরাভির, এজিথ্রোমাইসিন স্টেরয়েড ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ক জাতীয় কমিটি। শীঘ্রই তা ন্যাশনাল গাইডলাইনে অন্তর্ভুক্ত করা হবে। তবে কার্যকারিতা নিয়ে বিশ্বব্যাপী মতভেদ থাকায় এমন ওষুধ কতটা কাজে আসবে তা নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। করোনা রোগীর চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইন, ফেভিপিরাভির, এজিথ্রোমাইসিন স্টেরয়েড ব্যবহারের সুফল মিলেছে এমন তথ্য এসেছে বহু আগে, আবার বিতর্কও কম নেই। এদিকে দেশে এমন ওষুধ ব্যবহার হতে পারে এই ভাবনা থেকেই এরই মধ্যে তার উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন। মজুদও রাখা হয়েছে এসব ওষুধ। এমন বাস্তবতা, এসব ওষুধ রোগীদের ক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে করোনা বিষয়ক জাতীয় টেকনিক্যাল কমিটি। আমাদের ভেন্টিলেশন ফ্যাসিলিটি নেই। আমরা কমিটিতে বসে সিদ্ধান্ত নিয়েছি যে ভেন্টিলেশনে যেন না যাওয়া লাগে, এরকমভাবে চিকিৎসাটাকে রিওরিয়েন্ট করা। এই চিকিৎসাগুলো সম্পর্কে ভালো খারাপ দুদিকেই আছে, কিন্তু এখনও কনক্লুসিভ নয়, যেগুলো কাজ করে না। চাইলে এখন থেকেই তা ব্যবহার করার পরামর্শ বিশেষজ্ঞ প্যানেলের। আমরা রিওরিয়েন্টেশন অফ দি ন্যাশনাল গাইডলাইন্স করেছি। এটা খুব অল্প কয়েকদিনের মধ্যেই অ্যাভেলেবল হবে এবং অ্যাভেলেবল হওয়ার আগেও ডাক্তাররা এটা ব্যবহার করতে পারে। এসব ওষুধ ব্যবহারে একমত নয় গোটা বিশ্ব। তাই দেশে এখনই এমন পরীক্ষা নিরীক্ষা করা কতটা যৌক্তিক তা নিয়ে ভিন্ন মত আছে গবেষকদের। হাইড্রক্সিক্লোরোকুইন একটি ঝুঁকিপূর্ণ ওষুধ বিবেচিত হওয়া উচিত। সেটাতে যে সুবিধার কথা, সেই সুবিধাকে তার ঝুঁকির বিপরীতে মাপার কোনো সুযোগ বা সেরকম কোনো বড় গবেষণা এখনো হয়নি। কিছুদিন আগেই একটি রেমডেসিভির একটি অ্যান্টিভাইরাল বাদ গেল, কাছাকাছি একটি অ্যান্টিভাইরাল আবার সুপারিশ করা হচ্ছে। সেটার যে পক্ষে যথেষ্ট প্রমাণ যুক্তি নেই এখন আমাদের হাতে। শুধুমাত্র বলা যেতে পারে যে হ্যাঁ, অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহারের পেছনে বিভিন্ন জায়গায় কিছু শক্তিশালী পক্ষে কিছু যুক্তি আছে অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করার পক্ষে। স্টেরয়েড ব্যবহার করার পক্ষেও একেবারে বিশেষ একটি আইসিইউতে থাকা রোগী ছাড়া বাকি রোগীদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহারের পক্ষে এখন পর্যন্ত তেমন কোভিড-19 রোগীদের ব্যবহারের পক্ষে বড় ধরনের কোনো গবেষণা প্রমাণ নেই। মহামারীর পর্যায়ে হলেও এমন ঢালাও সুপারিশ করার আগে আরেকবার ভেবে দেখার পরামর্শ এই বিশেষজ্ঞের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে এখনো পর্যন্ত 145 শিশুর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য ঝুঁকিতে আছেন গর্ভবতী নারীরাও। চিকিৎসকের পরামর্শ, করোনার সময় শিশু, নবজাতক ও গর্ভবতী মায়েদের প্রয়োজন বাড়তি যত্ন। একই সঙ্গে লক্ষণ দেখা দিলেই তাদের পরিবারের অন্য সদস্য থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। মার্জিয়া মুমুর রিপোর্ট। করোনা ভীতি ছুঁয়েছে সবাইকে। শঙ্কার বিষয়, কোভিড-19-এ বড়দের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের 3% শিশু, যাদের বয়স 10 বছরের নিচে। চিকিৎসকদের পর্যবেক্ষণ, পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে শিশুদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি। শিশুদের স্পর্শের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ তাদের। এছাড়া খাবারের তালিকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন উপাদান রাখার। লকডাউন পরিস্থিতিটা বলছি, এটা প্রপারলি কিন্তু মানছেন না। এই না মানার ফলে শিশুরা সংক্রমিত হচ্ছে বেশি। শিশুদের ক্ষেত্রে বারবার হাত ধোয়ার অভ্যাসটা অবশ্যই আপনারা করবেন। এদিকে নিজের ও অনাগত সন্তানের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দুশ্চিন্তায় গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীরা। টিকাটা নিয়ে আমরা আসলে বেশি চিন্তিত, যেহেতু বয়স আজকে 21 দিন, 15 দিন যে বিসিজি টিকাটা দেওয়া হয় আমরা সেটা ব্যবস্থা করতে পারিনি। ফ্যামিলির সবাই, আমার হাজব্যান্ড থেকে শুরু করে আমার মা বাবা সবাই টেনশনে আছে, কারণ আমি চেক আপে ঠিক মতো যেতে পারছি না।
চিকিৎসকরা বলছেন গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সংক্রমণের ঝুঁকি বেশি। তাদের যে সুষম খাবার খাওয়া, একটু হালকা ব্যায়াম করা এবং ঘরের মধ্যে থাকা যতটুকু সম্ভব। প্রেগনেন্ট অবস্থা আপনি যদি মাথা ঘোরায়, চোখে ঝাপসা দেখেন, তাহলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করবেন। যদি হাসপাতালে যেতেই হয় তাহলে কোন হাসপাতালে যাবেন কিংবা কিভাবে যাবেন সেই বিষয়টি আগে থেকে একটা পরিকল্পনার ভিতরে রাখা। বিশ্বের নবজাতক ও গর্ভবতী নারীরা করোনা ঝুঁকির তালিকায় বরাবরই প্রথম দিকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় শিশুরা এতদিন এ ঝুঁকির বাইরে ছিল, কিন্তু এখন দেশের শিশুরাও করোনায় আক্রান্ত হচ্ছে। এতে করে মা কিংবা শিশুর জ্বর, কাশি কিংবা শ্বাসকষ্টের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কোনো কিছুর প্রাপ্তির আশায় নয়, বরং দায়িত্ববোধ ও মানব সেবার ব্রত থেকেই করোনা সংকটের এই সময়ে রোগীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। তবে অনেক ক্ষেত্রেই এই চিকিৎসকদেরই হতে হয় বঞ্চনার শিকার, শুনতে হয় নানা কটাক্ষ। তাই বিশিষ্টজনরা বলছেন, বিপদের সময় বন্ধু হয়ে পাশে থাকা চিকিৎসকদের মনোবল বাড়াতে শুধু আর্থিক প্রণোদনা নয়, নিশ্চিত করতে হবে তাদের সামাজিক সুরক্ষা। রাশেদ বাপ্পির রিপোর্ট। এক জীবনে এর থেকে বড় প্রাপ্তি, বড় অর্জন আর কি বা হতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাঁচানোর প্রতিদান হয়তো মিলবে না কোনো কিছুতেই, তবে কিছুটা কৃতজ্ঞতা, কিছুটা ধন্যবাদ জানাতে দোষ কি? নিউ ইয়র্ক হাসপাতালের চিকিৎসক উমা মধুসূদন নিরলস সেবা শুশ্রূষায় একে একে সুস্থ করে তুলেছেন অনেক করোনা পজিটিভ রোগী। তাই তো রোগী ও তার স্বজনদের পক্ষ থেকে সামান্যই আয়োজন। হাসপাতালের কাজ সেরে বাড়ি ফিরতেই প্রতিবেশীদের অভ্যর্থনা, হয়তো ছোট্ট কটি কাগজে দু একটি শব্দ কিংবা বাক্য, তবে এর ভেতরে লুকিয়ে থাকা ভালোবাসা, লুকিয়ে থাকা সম্মান আর শ্রদ্ধাবোধ অমূল্য, অসীম। বিশ্বব্যাপী করোনা মহামারীকালে সম্মুখ সমরের যোদ্ধা আমাদের চিকিৎসকরাও। করোনা পজিটিভ স্বজনকে নিয়ে স্বজনই যখন আতঙ্কগ্রস্ত, তখন এগিয়ে আসছেন চিকিৎসক। আছে পরিবারের পিছু টান, মায়ার বন্ধন, কিন্তু সবার আগে মহান ব্রত, সবার আগে মানব সেবা। চেষ্টা থাকে একটা রোগীকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি পাঠানো। ঠিক এক সপ্তাহ আগে আমার কোভিড-19 পজিটিভ ধরা পড়ে। প্রতিদিন আমি এই অসুস্থ অবস্থায় প্রায় 60 থেকে 70 জন রোগীকে আমি টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। যেদিন থেকে কোভিড-19 আমার নেগেটিভ হবে, আমি সুস্থ হব, সাথে সাথে আমি আমার কর্মস্থলে যোগদান করব ইনশাল্লাহ। সীমাবদ্ধ সম্পদের দোহাইয়ে অনেক সময় এই চিকিৎসকদের মেলে না পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী, তবুও বন্ধ হয়নি চিকিৎসা সেবা। তবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাওয়া মানুষগুলোকে কখনো কখনো শুনতে হচ্ছে বাড়ি ছেড়ে দিতে বাড়িওয়ালার হুমকি। এই জরুরি অবস্থায় আমরা যেন সর্বোচ্চ মনোযোগ দিয়ে আমাদের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মনোবলটি যেন ধরে রাখি। সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে গিয়ে অনেক চিকিৎসকই আক্রান্ত হয়েছেন করোনায়। সকল ঋণ যেমন শোধ করার নয়, তেমনি সকল কৃতজ্ঞতাও হয়তো ঢাকঢোল পিটিয়ে জানানোর নয়। তবে জীবাণুর বিরুদ্ধে অদম্য লড়ে যাওয়া সকল চিকিৎসা যোদ্ধাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানানো যেতেই পারে শ্রদ্ধা, ভালোবাসা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে ঢাকায় প্রবেশ এবং বের হতে নিষেধাজ্ঞা থাকলেও পোশাক কারখানা চালু হওয়ায় অনেকেই রাজধানীতে ঢুকছেন। অন্যান্য দিনের তুলনায় সকালে পায়ে হেঁটে রাজধানীতে মানুষের প্রবেশের সংখ্যা বেড়েছে। একই সঙ্গে যানবাহন চলাচলও বৃদ্ধি পেয়েছে। পুলিশ বলছে, গত কয়েকদিন ঢাকায় প্রবেশের ক্ষেত্রে যে কড়াকড়ি ছিল, পোশাক কারখানা চালুর মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। করোনা সংক্রমণ রোধে গত 5 এপ্রিল থেকে জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঢাকায় প্রবেশ এবং বের হওয়া নিষিদ্ধ করা হয়। আগে তো মহল্লার বাইরে যাওয়া নিষেধ ছিল, যেহেতু বিভিন্ন গার্মেন্টস খোলা, গার্মেন্টস এই ব্যাপারে তো একটু শিথিলতা আছে। তারপরও যথাযথ ব্যবস্থা নিয়ে মাস্ক, যত নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে চলতে হবে। করোনার কারণে রাজধানীতে ঢুকতেও বের হতে রয়েছে নিষেধাজ্ঞা। এ বিষয়ে রাজধানীতে গাবতলীতে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং নারায়ণগঞ্জের মদনপুরে আছেন রাশেদ বাপ্পি। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সাদাতের কাছে। সাদাত,
দীর্ঘদিন কিন্তু এই নিষেধাজ্ঞা আসলে খুব কঠোরভাবে বাস্তবায়নের চেষ্টা করেছিলেন আইন শৃঙ্খলা যারা নিয়োজিত পুলিশ রয়েছেন, তারা চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে সকাল থেকে যে চিত্র আমরা দেখেছি যে আসলে মানুষের উপস্থিতি অর্থাৎ বেড়েছে, যদিও এখন 10টা বাজে, সেক্ষেত্রে এই সড়কে অর্থাৎ মানুষের সঙ্গে কিছুটা হলেও কমেছে, কারণ একদিকে রমজানের দ্বিতীয় দিন চলছে আজকে, ফলে সড়কে পায়ে হাঁটা মানুষের উপস্থিতি একেবারেই কম। কারণ যারা সকালবেলায় গিয়েছেন, বিশেষ করে পোশাক কারখানায় যাদের অফিস খুলেছে, তারাই মূলত সকালবেলায় কাজে যোগ দিয়েছেন। এরপর আজকে এখন প্রায় বেশিরভাগ অংশ জুড়ে ফাঁকা থাকছে। এছাড়া ব্যক্তি পরিবহনের যে সংখ্যা, যেটি বলছিলাম যে ব্যক্তি পরিবহনের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। একই সাথে মোটর সাইকেলের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি। আজকে আমরা দেখেছি যে মোটর সাইকেল এবং ব্যক্তি পরিবহন যেটি বিগত কয়েকদিন একেবারে ছিল না। এবং আইন শৃঙ্খলা বাহিনী যদিও তল্লাশি করছেন, বারবার জিজ্ঞেস করছেন যে সেটা কোথায় যাবে, কি প্রয়োজনে যাবে, সেক্ষেত্রে কখনো কখনো আইডি কার্ডও দেখা হচ্ছে, সেটা পরিচয়পত্র নিশ্চিত করা হচ্ছে। কিন্তু আজকে আইন শৃঙ্খলা বাহিনী বারবার যারা নিয়োজিত যারা রয়েছে, তারা বারবার বলছিলেন যে অন্যান্য দিনের তুলনায় যে পায়ে হাঁটা মানুষের সংখ্যা বা সবাইকে নিয়ন্ত্রণ করার যে আইনের কঠোরতা যেটি আগে তারা প্রদর্শন করতে পারতো, সেক্ষেত্রে আজকে অনেকাংশে শিথিল হয়ে যাচ্ছে। কারণ আজকে অনেকগুলো পোশাক কারখানা এরই মধ্যে খুলেছে। আপনি জানেন যে ঢাকায় প্রায় 198টি পোশাক কারখানা আজ এবং কালকে খোলার কথা রয়েছে, ফলে এখন প্রচুর সংখ্যক মানুষ কিন্তু খুব সহজে ঢাকা প্রবেশ করবে। যে ক্ষেত্রে আসলে এই করোনা অর্থাৎ এই সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য প্রথম থেকেই যে ঢাকার প্রবেশ পথ যেটি বন্ধ করে দেওয়া হয়েছিল গত 5 এপ্রিল থেকে, সেটি এখন আর মূলত সেক্ষেত্রে সেই কঠোরতা এখন আর থাকছে না। আপনি জানেন যে এই গাবতলী ব্রিজের পরে আমিনবাজার এবং এর পরে হচ্ছে সাভার নবীনগর রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পোশাক কারখানা রয়েছে। ফলে যে মানুষের যে উপস্থিতি, সেটি কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, অর্থাৎ পায়ে হাঁটা মানুষের সংখ্যা বাড়ছে, পরিবহনের সংখ্যা কিন্তু বাড়ছে। এই ছিল রাজধানী গাবতলীতে ঢাকা প্রবেশ এবং বের হওয়ার সবশেষ খবর। অন্যদিকে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রাশেদ বাপ্পি, সেখানকার অবস্থা জানার জন্য চলে যাচ্ছি তার কাছে। সাদাত, করোনার সংক্রমণ থেকে বাঁচতে রাজধানীতে ঢুকতে এবং রাজধানী থেকে বের হয়ে যাওয়ার যে নিষেধাজ্ঞা রয়েছে, সেটি যেন সময় যত করাচ্ছে সাধারণ মানুষ সেই বিষয়টি যেন ভুলতে বসেছে। অন্তত রাজধানীর যে প্রবেশ পথগুলো রয়েছে সেই এলাকাগুলোতে এসে আমরা তেমন চিত্রই দেখছি, অর্থাৎ সময় যত গড়াচ্ছে মানুষের অসচেতনতা বাড়ছে, একই সঙ্গে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছেন। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায়। এর আগে আমরা সকালে কাজপুরে ছিলাম নারায়ণগঞ্জের সাইনপুর এলাকাতেও। আমরা সেখানে গিয়েও যেমন দেখেছি যে এই মুহূর্তে দূরপাল্লার বাস চলছে না গণপরিবহনও, কিন্তু বিকল্প যে যানবাহনগুলো রয়েছে অ্যাম্বুলেন্স, রিক্সা, অটো, সেই বিকল্প যানবাহনগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে রাজধানীতে ঢোকা কিংবা বের হওয়ার জন্য। এবং পুলিশের পক্ষ থেকে নানা ধরনের তৎপরতা তারা চালাচ্ছেন, নানা ধরনের উদ্যোগ তারা নিচ্ছেন। যারা এখান থেকে বেরিয়ে যাওয়া কিংবা ঢোকার চেষ্টা করছেন, সবাইকে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে দেখা যায় অনেকেই নানা ধরনের অজুহাত দিয়ে তারা এই অনৈতিক কাজটি করছেন, অর্থাৎ সরকারের যে নির্দেশনা সেটি কিন্তু তারা অমান্য করার চেষ্টা করছেন। তবে পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু বারবারই বলছেন সব থেকে জরুরি হচ্ছে সাধারণ মানুষের সচেতনতা। আরেকটি বিষয় আমরা এখানে এসে যেমনটা লক্ষ্য করেছি, অর্থাৎ আমরা জানি যে গত রাতে একটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে বেশ কিছু গার্মেন্টস কারখানা কিন্তু ধীরে ধীরে খোলার একটা সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে গার্মেন্টস শ্রমিক এখন অনেকেই আছেন যারা ঢাকামুখী, অর্থাৎ সে কারণেও কিন্তু তারা একটু হিমশিম খেতে হচ্ছে তাদের এই দায়িত্ব পালনে। অনেকে গার্মেন্টস শ্রমিক পরিচয় দিয়েও এখন ঢাকামুখী হবার প্রবণতা থাকতে পারে বলে কিন্তু তারা আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পক্ষ থেকে কিন্তু সব ধরনের তৎপরতা রয়েছে এবং তারা বারবারই বলছেন যে সাধারণ মানুষের সচেতনতা কিন্তু সব থেকে জরুরি এই করোনার সংক্রমণ থেকে মুক্তি পেতে। রাব্বি, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে সবশেষ খবর। রাব্বি। রাজধানীর প্রবেশ মুখগুলোর সার্বিক চিত্র নিয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। ঢাকা সহ দেশের সব বিভাগ এবং জেলা উপজেলা পর্যায়ে সরকারের 18টি মন্ত্রণালয়ের অধীনে সংস্থা ও বিভাগগুলো খুলেছে আজ। এ বিষয়ে জানাতে সচিবালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েল।
রাব্বি, প্রায় 1 মাস দীর্ঘ ছুটির পর আজ খুলল সরকারের গুরুত্বপূর্ণ যে পরিচালনা শক্তি অর্থাৎ বাংলাদেশ সচিবালয়। সেটি আজ থেকে পুরোপুরি খুলেনি, সীমিত আকারে বেশ কয়েকটি মন্ত্রণালয় অর্থাৎ মোট 18টি মন্ত্রণালয় ও বিভাগ আজ থেকে খুলে দেওয়া হয়েছে। এই 18টি মন্ত্রণালয় বিভাগ খুলে দেওয়া হলো। এগুলো মূলত কোনো কোনো মন্ত্রণালয়ে একাধিক বিভাগ রয়েছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 2টি বিভাগ রয়েছে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে 2টি বিভাগ রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে 2টি বিভাগ রয়েছে। অর্থাৎ যেই সব মন্ত্রণালয়ে 2টি বিভাগ রয়েছে সেসব মন্ত্রণালয়ে 2টি বিভাগ সই মোট 18টি বিভাগ খুলে দেওয়া হয়েছে। কিন্তু সবকিছু মিলে গুনতে গেলে 15টির মতো মন্ত্রণালয় খুলে দেওয়া হয়েছে। আপনি জানেন যে সরকারের এখন পর্যন্ত 44টি মন্ত্রণালয় আছে। 44টি মন্ত্রণালয়ের মধ্যে 15টি মন্ত্রণালয় আজ থেকে খুলে দেওয়া হয়েছে। আর এই খুলে দেওয়ার মূল উদ্দেশ্যটা হলো, যেখানে কার্যত এক ধরনের সাধারণ ছুটির নামে লকডাউন চলছে, মানুষকে ঘর থেকে বের হওয়ার ব্যাপারে সতর্ক করা হচ্ছে, সচেতন করা হচ্ছে, বিধিনিষেধ আরোপ করা হচ্ছে, সেখানে সরকারের এই মন্ত্রণালয়গুলো খুলে দেওয়ার মূল কারণটি হলো এখানে সরকার গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে এই করোনা ভাইরাস প্রতিরোধে। এই সিদ্ধান্তগুলোর সঙ্গে যেসব মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে কিংবা কিছু উন্নয়নমূলক কাজ এখন পর্যন্ত ধরে রাখতে হচ্ছে, মানুষের সেবা নিশ্চিত করতে হচ্ছে। আর এই সেবা নিশ্চিত করতে গিয়ে যে মন্ত্রণালয়গুলো সংশ্লিষ্টতা রয়েছে মূলত সেগুলোই খুলে দেওয়া হয়েছে। আমরা আজকে সকাল 9টার দিকে যখন এখানে এসেছি রাব্বি, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে কর্মচারী কর্মকর্তারা রয়েছেন তারা সচিবালয়ে ঢুকতে শুরু করেছেন। তবে একটা বিপত্তি এখানে আছে, সেটা হলো যে অনেকেই কিন্তু সাধারণ ছুটিতে ঢাকা ছেড়ে গিয়েছিলেন। যেহেতু এখনো গণপরিবহন বন্ধ রয়েছে এবং আগামী 5 মে পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে, তাই অনেকেই কিন্তু ঢাকা এসে পৌঁছাননি, তাই যোগ দিতে পারেননি। মন্ত্রীদের মধ্যে আমরা এখন পর্যন্ত তেমন কোনো মন্ত্রীকে ঢুকতে দেখিনি, হয়তো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তারা ঢুকবেন। আরেকটা বিষয় রাব্বি আপনাকে বলে রাখি, সেটা হলো যে যারা ঢুকছেন তারা কিন্তু নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে ঢুকছেন, অনেকে পিপিই পরে ঢুকছেন। তবে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের ঢুকার অনুমতি দেওয়া হয়নি। বলা হচ্ছিল যদি কোনো মন্ত্রণালয়ের কোনো কর্মসূচি থাকে, কাভারেজের বিষয় থাকে, তখনই কেবলমাত্র গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হবে। তার আগ পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সতর্কতার অংশ হিসেবে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা বাইরে আছি এখন পর্যন্ত রাব্বি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এহসান জুয়েল। এদিকে কোভিড-19 বিস্তার ঠেকাতে নিরাপদ সামাজিক দূরত্ব কার্যকরে মাঠে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকায় আছেন রিপোর্টার ওমর ফারুক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ওমর, আমরা কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে ঠেনা টহলের যে টিমটি রয়েছে সেটি টোলারবাগের ভেতরে যে বাজারটি ছিল এবং সেটি খুবই ঘিঞ্জি এলাকা এবং একটি আরেকটির সাথে লেগেছিল, সেই বাজারগুলোকে গত কয়েকদিন ধরেই এই মিরপুরের যে দারুসালাম রোডের যে মেইন রাস্তা, সেই মেইন রাস্তার উপরে নিয়ে আসা হয়েছে এবং প্রতিটি দোকানকেই নিরাপদ দূরত্বে রাখা হচ্ছে এবং যারা ক্রেতা রয়েছেন তাদেরকে সামাজিক যে দূরত্ব, নিরাপদ যে দূরত্ব সেটি মেনে আসলে যেন তারা বেচাকেনা করেন সেটির উপরে আসলে জোর দেওয়া হচ্ছে। কিন্তু রাব্বি, সেনাবাহিনী এবং পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নানা ইউনিট তারা কিন্তু কাজ করছেন গত প্রায় 1 মাস ধরে। কিন্তু যেই কারণে আসলে এই কর্মসূচি নেওয়া হয়েছে, এই বিশেষ ছুটির আয়োজন করা হয়েছে, সেটি হচ্ছে যে সংক্রমণ যেন দমন করা যায় এবং সংক্রমণ যেন না বাড়ে। কিন্তু আইইডিসিআর এর যে তথ্য আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে গত 15 দিনের তথ্য যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলটি যে পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আসলে মনে হচ্ছে না। আপনাকে যদি আমি একটু পরিসংখ্যানটা বলি, গত এপ্রিল মাসের 11 তারিখে 70টি এলাকা সংক্রমিত ছিল ঢাকার এবং সেখানে সংক্রমিত লোকের সংখ্যা ছিলেন 251 জন এবং গতকাল যে আইইডিসিআর সকাল 8টা পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে এই 25 তারিখে 152টি এলাকা সংক্রমিত হয়েছে এবং সংক্রমিত রোগীর সংখ্যা হচ্ছে 2228 জন। সেটি হচ্ছে এই রাজধানীর ভেতরে, অর্থাৎ গত 15 দিনে 181টি এলাকা নতুন করে সংক্রমিত হয়েছে এবং 1977 জন ব্যক্তি নতুন করে সংক্রমিত হয়েছে। তার মানে হচ্ছে যেই নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং অফিস আদালত বন্ধ করা এবং নানান ধরনের কর্মসূচি, সেটি আসলে কেন যে কাঙ্ক্ষিত ফল সেটি পাওয়া যাচ্ছে না, সেটি নিয়ে আমি সেনা টহল অধিনায়কের কাছে প্রশ্ন করেছিলাম। তিনি বলছেন যে আসলে সাধারণ মানুষের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণই হচ্ছে মূল বিষয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিংবা অন্যান্য যারা তারা আসলে
সতর্ক করতে পারেন, কিন্তু মানার কাজটি এবং এই ভাইরাসকে দমন করা কিংবা ঠেকে দেওয়ার কাজ সেগুলি আসলে নগরবাসী যারা আছেন, নাগরিকরা যারা আছেন তাদেরই আসলে দায়িত্বের মধ্যে পড়ে। তারা যখন সক্রিয় হবেন তখনই আসলে এই হার কমতে শুরু করবে এবং এক পর্যায়ে সেটি শূন্যে চলে যাবে এবং তারপরে আমরা আসলে এই ভাইরাস থেকে মুক্ত হতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। আর এই বিষয়টি নিয়ে জানাতে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ওমর ফারুক। রংপুরে ট্রাক চাপায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে সদর উপজেলার পাগলাপীর এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চাকা পাংচার হয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী 2টি অটোরিকশাকে চাপা দেয় দ্রুতগতির একটি ট্রাক। আর এতে ঘটনাস্থলেই নিহত হন 3 জন। আহত অন্তত 10 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অটোটাকে পুরা চাপ দিয়ে যতগুলা লোক ছিল ওরা সব মারা গেছে। ট্রাকটা খালি আসতেছে, আইসার পরে ভস করি ডাইনে কাটি যা ভরাভর মাই দিল। এখন আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর এর বিচার চাই, শুষ্ক বিচার চাই। আমরা রেখার নিয়ে এসেছি, আমাদের জেলা পুলিশের সহায়তায় কাজগুলো হচ্ছে। রেখার এসেছে এবং পরবর্তীতে এটি আইনগত প্রক্রিয়া চলছে। সুনামগঞ্জের হাওড়বাসী সারা বছরের একমাত্র ফসল ঘরে তোলা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। একদিকে জলাবদ্ধতা, রয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আশঙ্কা। অন্যদিকে ধান পাকার জন্য আরও 10 থেকে 15 দিন অপেক্ষা করতে হবে। কৃষি বিভাগ বলছে এখনো পর্যন্ত 43 ভাগ জমির ফসল কাটা হয়েছে। হিমাদ্রি শেখর ভদ্রকের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সুনামগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে 2,20,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে 1,61,000 হেক্টর জমি রয়েছে হাওরে। আবহাওয়া অফিস বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য এপ্রিল মাসে ধান কাটার নির্দেশনা দেয়, কিন্তু B28 জাতের ধান মোটামুটি পাকলেও B29 জাতের ধান পাকতে আরও 10 থেকে 15 দিন সময় লেগে যাবে। এরই মাঝে গত কদিনের টানা বৃষ্টিতে বিশ্বম্বরপুরে খরসার হাওরের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল রক্ষায় কৃষকেরা কাঁচা পাকা ধান পানি থেকে তুলতে শুরু করেছেন। ক্ষতি হওয়ার কারণে আমরা চাচ্ছি যে কাঁচা ধান যতটুকু পারি আমরা ততটুকু নিয়ে ঘরে তুলে যেন আমরা খাবারটা ঘরে রাখতে পারি। বৃষ্টির পানির জন্য আমরা যতটুকু ভাড়া যাকে দ্রুতভাবে খাটা আমাদের লাগে ভাড়া না কাটলে তো তুলে হয়ে যাবে। তাহলে আদা দিয়ে খাটা হয়েছে, এরপরে মনে যে ধান রয়েছে নিম্ন স্তরের ধান খাঁচা অনেক খাঁচাই মাঝে খাটা কিছু তলইতেছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় শনিবার পর্যন্ত হাওরে 54 ভাগ জমির ধান কাটা হয়েছে। আমরা আর যদি মনে করেন 3-4 তারিখ পর্যন্ত সময় পাই তাহলে হাওরের ধান মোটামুটি উঠে পড়বে। চলতি বড় মৌসুমে জেলায় 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আকস্মিক বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য হাওরবাসী কাঁচা ধান ঘরে তুলতে শুরু করেছেন। শেষ পর্যন্ত সব ধান ঘরে তোলা সম্ভব কিনা তাই আতঙ্কের মধ্যে আছে গোটা সুনামগঞ্জবাসী। সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের খরচার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। করোনা শনাক্তে সাভারের প্রাণী সম্পদ ইনস্টিটিউটের PCR ল্যাবে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়, রাব্বি, আপনি জানেন যে সাভারের এই প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে শনিবার থেকে মূলত এখানে পরীক্ষা হচ্ছে এবং এই পর্যন্ত আজকে রবিবার পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে এখানকার যে পিডি অর্থাৎ প্রকল্প পরিচালক তিনি জানিয়েছেন 50টির মতো নমুনা পরীক্ষা করে পাঠানো হয়েছে ঢাকাতে এবং সেখান থেকে একজনের পজিটিভ পাওয়া গিয়েছে। ফলে এখানে যেটা জানতে পেরেছি আমরা এই ল্যাব সূত্রে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে এখানে মূলত 2টি ল্যাব স্থাপন করা হয়েছে। মূলত 2টি ল্যাব স্থাপন করা হয়েছে 2010 সালে। মূলত এখানে পশু সম্পদ এবং গবেষণার জন্য বিভিন্ন রোগী এবং উপসর্গের জন্য এখানে উন্নত মানের 2টি ল্যাব রয়েছে। যে 2টি ল্যাব আপনার বিভিন্ন উন্নত মানের এবং রক্ত পরীক্ষা সংগ্রহ করে রক্ত পরীক্ষা করে থাকে এখানে এবং এখান থেকেই মূলত আপনার ঢাকাতে পাঠিয়ে দেওয়া হয়।
তবে আমাকে এখানকার যে প্রকল্প পরিচালক যিনি জানিয়েছেন যে মূলত ঢাকার ধামরাই, সাভার এবং মানিকগঞ্জ জেলার মূলত পরীক্ষা যেগুলো রয়েছে, অর্থাৎ করোনা ভাইরাস সংক্রান্ত যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো মূলত ঢাকা থেকে রক্তের নমুনা এখানে পাঠিয়ে দেওয়া হয়। এরপর তারা এটিকে আবার পুনরায় রিপোর্টটি ঢাকাতেই পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে যে দুটি ল্যাব রয়েছে সেই দুটি ল্যাব অত্যন্ত উন্নত মানসম্মত দুটি ল্যাব, যাতে তাদের পরীক্ষার সক্ষমতা রয়েছে মূলত প্রতিদিন 700 থেকে 1000, কিন্তু দুইটি ল্যাবের মধ্যে একটি ল্যাব পরিচালিত হচ্ছে বিধায় এখানে 300-র মতো পরীক্ষা এখন করা সম্ভব, কিন্তু পর্যাপ্ত পরিমাণে জনবল না থাকায় 500 পরীক্ষা করা যাচ্ছে না। তা না হলে একটি ল্যাব থেকে 500 পরীক্ষা করা সম্ভব ছিল প্রতিদিন। তো সেদিক থেকে আর কি যে এই ল্যাবটি বাংলাদেশে একটি উন্নত মানের ল্যাব, এবং এই ল্যাবেই এই পানি সম্পদ গবেষণা কেন্দ্রের যে ল্যাব রয়েছে দুটি ল্যাব, এই ল্যাবে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ 5 ঘন্টার মধ্যে আপনার 500 থেকে 1000 নমুনা পরীক্ষা করা সম্ভব। রাবি সাভারের পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনার চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন সহ 4টি ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত, ফলাফল নিয়ে সংশয় বিশেষজ্ঞদের। দেশে প্রায় 150 শিশু ভাইরাসে আক্রান্ত। জীবন বিপন্ন করে করোনা রোগীদের সেবা দেওয়ার পরও থামছে না চিকিৎসকদের নিয়ে সমালোচনা। হতাশ হয়ে পড়ছেন অনেকেই। সামাজিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান। পোশাক কারখানা খোলায় ঢাকার প্রবেশ মুখগুলোতে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মানুষের চলাচল। শিথিল অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। সারা বিশ্বে করোনায় মৃত্যু 2 লাখ ছাড়ালো। যুক্তরাষ্ট্রে একদিনে আরও 4 বাংলাদেশি সহ 2000-এর বেশি প্রাণহানি। ব্রিটেনে লকডাউন বেড়েছে পারিবারিক নির্যাতন। এবং রংপুরের পাগলাপীরে 2টি অটোরিকশাকে চাপা দিল দ্রুতগতির ট্রাক। নিহত 3, আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।